তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। উত্তরাঞ্চলে 150 গ্রাম প্লাবিত। যমুনা অববাহিকায় বন্যার আরো অবনতি। ৭১ পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী। বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ১৫০০ আনসারকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের। পাবেন অবসরকালীন সুবিধাও। ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা সিপিডির। উচ্চ সুদের ঋণ নিয়ন্ত্রণ সহ ৬ দফা সুপারিশ। চাকদায় খাতুনগঞ্জে জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ভোগ্যপণ্য। শত কোটি টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আখি। সংবাদে আরো থাকছে। রাজধানীতে স্বল্প মূল্যের ওয়াটার এটিএম বুথ, খুশি গ্রাহকরা। স্বাস্থ্য ঝুঁকি নেই বলছে ওয়াসা। ভারতের গজলডোবায় তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেয়। উত্তরাঞ্চলের প্রায় ১৫০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে যমুনা ব্রহ্মপুত্রের বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট ও মৌলভীবাজারে বন্যার পানি কমলেও হাওড়াঞ্চলে দেখা দিয়েছে খাদ্য সংকট। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। পানির অভাবে যেসব অঞ্চলে কিছুদিন আগেও ছিল ধুধু বালুচর, সেখানে এখন থই থই পানি। কয়েক ঘন্টার মধ্যেই তিস্তা পাড়ের গ্রামের পর গ্রাম পানির নিচে। পশ্চিমবঙ্গের গজলডোবায় তিস্তা ব্যারেজের গেটগুলো সোমবার সকাল ৬টার দিকে খুলে দেওয়ার পর থেকে প্রবল স্রোতে পানি আসতে থাকে, যা তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের প্রায় ১৫০ গ্রাম। ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের অংশে কয়েক দফায় ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় এমনটি হয়েছে। উজানি বৃষ্টিপাত হওয়ার কারণেই গেট খুলতেছে, সেই পানি প্রবাহ আসতেছে এবং তারা টাইম টু টাইম আমাদেরকে জানাচ্ছে যে তারা গেট ওপেন করতেছে এবং সেই মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি। এদিকে বগুড়ায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। সারিয়াকান্দি উপজেলার স্কুলগুলোর শ্রেণীকক্ষ ডুবে যাওয়ায় ও কয়েকটিতে আশ্রয়কেন্দ্র খোলায় বন্ধ রয়েছে প্রায় ৮,০০০ শিক্ষার্থীর লেখাপড়া। বাঁধে আশ্রয় নেওয়া দুর্গতদের মধ্যে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩৬টিই এখন বন্যা কবলিত। শাহজাদপুর উপজেলার সোনাতুনি ও কৈজুরি ইউনিয়নে গেল ৩ দিনে ৩ শতাধিক বাড়িঘর যমুনায় বিলীন হয়েছে। যমুনার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, সদর উপজেলার কামারজানি ও ফুলছড়ি উপজেলার গজারিয়া। বন্ধ আছে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে আছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সরকারি অর্থ এবং খাদ্য আছে, আমরা সেগুলো পৌঁছে দিব। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার নিচে থাকলেও ৪ দিন ধরে পানিবন্দী হয়ে আছে চিলমারি, উলিপুর, রৌমারী, রাজীবপুর ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের নদ নদী তীরবর্তী ১৫০ শতাধিক গ্রামের মানুষ। তলিয়ে আছে ফসলি জমি, দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। পাকশাক করবে সে তারাও তো করতে পারছে না, আটা চুলে টুলে সব চলে গেছে। যে ৪টি খাবার ছিল তাইও শেষ, ছোয়া পোয়া ধরে ওই ঘরের ভিতরে মনে করা আছি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে জেলার ১২টি ইউনিয়নের ৮০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে কমেছে সিলেটের সুরমা, কুশিয়ারা নদীর পানি। মৌলভীবাজারে বন্যার পানি কমলেও খাদ্য ও বাসস্থান সংকটে পড়েছে হাওরবাসী। আফসানা নীলা, ২১ টেলিভিশন। ৭১ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা এবং যুদ্ধাপরাধের ছবি সম্বলিত স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জে ইউজুবাইরের রিপোর্ট। ৭১ মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাঙালিদের উপর নিপীড়ন নির্যাতন চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।
গণহত্যা ও যুদ্ধাপরাধের সেই চিত্রই উঠে এসেছে স্মারক ডাকটিকেটে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ওইসব আলোকচিত্র সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকেটের উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে গণহত্যা ও যুদ্ধাপরাধের শিরোনামে একটি বিশেষ ডাকটিকেটের মোড়ক উন্মোচন করেন তিনি। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার উদ্যোগ বলে জানান তিনি। স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। এরপর ৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের উপর একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হয়। তিনি আরো জানান, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের অনুমতি সংক্রান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালনের প্রস্তাবের অনুমোদন দেয় মন্ত্রিসভা। পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা আবশ্যকতা ওটাকে এক্সাম করা হয়েছে। এই এক্সাম করা সংক্রান্ত যে এগ্রিমেন্ট সেটা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়। এছাড়া বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যক্রম মন্ত্রিসভাকে অবহিত করা হয়। মাননীয় অর্থমন্ত্রীর 3টা অবহিতকরণ। জুবায়ের, ২১ টেলিভিশন, ঢাকা। ১৯৯৪ সালে আনসার বিদ্রোহের পর চাকরি হারানো ১,৪৪৭ জনকে পুনর্বহালের রায় দিয়েছেন উচ্চ আদালত। যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে ও চাকরি করতে অক্ষম, তাদের যে মেয়াদ পর্যন্ত চাকরিতে ছিলেন সেই মেয়াদ থেকে পেনশন সুবিধা দিতে বলা হয়েছে আদেশে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বেতন ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ী করার দাবিতে ১৯৯৪ সালে দেশের বিভিন্ন স্থানে আনসার বিদ্রোহ হয়। ওই ঘটনায় ২,৪৯৬ জন ব্যাটালিয়ন আনসারকে গ্রেফতার করা হয়। পরে মামলার রায়ে ১,৪৪৭ জন খালাস পান। বিভিন্ন সময়ে তারা চাকরিতে যোগ দিতে চাইলেও সুযোগ দেয়া হয়নি। এরপর চাকরিতে পুনর্বহাল চেয়ে ২০১৫ সালে ২৮৯ জন আনসার সদস্য হাইকোর্টে রিট করেন। এর চূড়ান্ত শুনানি শেষে ১৩ এপ্রিল হাইকোর্ট তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে রায় দেন। চলতি বছরের ২৫ এপ্রিল ১,৩৭৩ জন হাইকোর্টে রিট করেন, ৭৪ জন অপর রিটটি করেন। এগুলোর উপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেয়া হয়। তাদেরকে ডিপার্টমেন্ট যেদিন এই অর্ডার পাবেন তার ৪ মাসের মধ্যে তাদেরকে পুনর্বহালের আদেশ দেন এবং তাদেরকে কোনো বকেয়া বেতন দেওয়া হবে না। তারা যেদিন জয়েন করবে চাকরিতে ওই দিন থেকে তারা বেতন পাবে। তবে যাদের বয়স শেষ হয়ে গেছে ও অক্ষম, তারা বাদ পড়ার সময় থেকে অবসরকালীন সুবিধা পাবেন। যারা অক্ষম, চাকরি করতে পারবে না এবং যাদের চাকরির বয়সসীমা পার হয়ে গিয়েছে, তাদেরকে যতদিন তারা চাকরি করেছিল ততদিনের জন্য পেনশন সুবিধা তারা পাবেন। সিপাহী, লেন্সনায়েক, হাবিলদার, কমান্ডার, কোম্পানি টু আইসিরা আবেদনকারীদের মধ্যে রয়েছেন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ভ্যাট আইন কার্যকর না হওয়ায় চলতি অর্থ বছরে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে ধারণা করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর ঘাটতি মোকাবেলায় বেশি সুদের ঋণ নেওয়া নিয়ন্ত্রণ, অনুন্নয়ন ব্যান কমানো, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ বিশেষ ৬টি পদক্ষেপের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। দুপুরে রাজধানী ব্র্যাক ইন সেন্টারে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে সিপিডি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নতুন ভ্যাট আইনের আওতায় রাজস্ব আহরণ হিসেব করেই ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছিল। মূল্য সংযোজন কর আইনটি সেভাবেই থাকবে অন্তত আরো ২ বছরের জন্য। বাজেটের সেই কাঠামোই আছে, কিন্তু ভ্যাট আইন ২ বছর স্থগিত করায় কমে যাবে রাজস্ব আহরণ। এই বাস্তবতায় কি করণীয়? বাজেট উত্তর পর্যবেক্ষণ জানাতেই সিপিডির সংবাদ সম্মেলন। প্রবৃদ্ধি অর্জনে বাজেট ঘাটতিই বড় চ্যালেঞ্জ। তাই এনবিআর বহির্ভূত রাজস্ব আদায় বাড়ানো সহ কম সুদে ঋণের উৎসের সন্ধানের তাগিদ প্রতিষ্ঠানটির। এই জন্য আমরা ৬টার কথা বলেছি। কর আহরণকে অব্যাহত রাখা, অনুন্নয়ন ব্যয়কে সতর্কভাবে ব্যবহার করা, উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে প্রাধিকারগুলো পুনর্বিবেচনা, বেশি সুদে ঋণ নেওয়া থেকে বিরত থাকা, বৈদেশিক খাতে নেতিবাচক প্রবণতা দেখা দিচ্ছে তাকে মোকাবেলা করা এবং সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। বৈদেশিক সাহায্য প্রবাহের ক্ষেত্রেও তেমন একটা উদ্দীপনা দেখা যাচ্ছে না, অর্থাৎ একদিকে অভ্যন্তরীণ অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিতেও
বিভিন্ন ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে ব্যাংকিং খাতের অস্থিরতা দূর করার তাগিদ সিপিডির, আর ব্যয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির পরামর্শ প্রতিষ্ঠানটির। যদিও এটা 1 বছরের ব্যাপার, কিন্তু অর্থনীতির বিভিন্ন মাত্রা দেখে মনে হচ্ছে যে এটা একটা মধ্য দীর্ঘকালীন একটা ফুটপ্রিন্ট কিন্তু রাখতে পারে। রেমিটেন্স কম আসবার কারণে মানুষের ভোগ ব্যয় তার একটা প্রতিক্রিয়া করতে পারে। শুধু জনগণের উপর করের বোঝা নয়, বিদেশে টাকা পাচার বন্ধ এবং বিনিয়োগ ও রেমিটেন্স বাড়ানোর পরিবেশ তৈরির বিকল্প নেই বলে মত সিপিডির। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। চাকতায় খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ভোগ্যপণ্য। এতে শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সংকট সমাধানে কর্ণফুলী ড্রেজিং সহ ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শাবনম। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ চাকতায় আছাদগঞ্জে ছোট বড় মিলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রায় 7,000। জোয়ারের পানিতে বছরের বেশিরভাগ সময় ডুবে থাকে ঐতিহ্যবাহী এ বাজারটি। তার উপর সম্প্রতি টানা বর্ষণে কর্ণফুলী সহ বিভিন্ন শাখাখাল প্লাবিত হয়ে আবারও তলিয়ে গেছে বৃহত্তম এ বাজারটি। এতে নষ্ট হয়ে গেছে বিভিন্ন আড়তের খাদ্যপণ্য। গুদামে পানি উঠে গেছে, মিলে পানি উঠে গেছে, সেজন্য আমরা একটা স্থবিরতার মধ্যে পড়ে আছি। কোন সময় বৃষ্টি হচ্ছে, কোন সময় পানি হচ্ছে, মালামাল কোন দিকে নিয়ে যাব, আমরা একটা আন্ধারের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে প্রায় 75% লেনদেন কমে গেছে দাবি ব্যবসায়ীদের। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি, যখন পণ্যটা ঘরে থেকে গেল, বিক্রি হলো না, তাহলে ওটার ইন্টারেস্টগুলো আমাকে দিতে হচ্ছে। খাতুনগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে কর্ণফুলী নদীর নিয়মিত ড্রেজিং, চাকতাই খাল সহ শাখা খালগুলো খনন এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। ন্যাচারাল খাল আর নাই, এটা কি আর্টিফিশিয়াল খাল হয়ে গেছে, অনেকটা জায়গা ভরাট হয়ে গেছে চট্টগ্রাম শহরে। এই খালগুলোকে আমরা বলেছি যে এগুলোকে আবার ন্যাচারাল খালে পরিণত করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে কিভাবে জলাবদ্ধতাকে ব্লক করা যায়। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চাকতাই খাতুনগঞ্জকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে সরকারের বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। স্বাধীনতার চেতনা বিরোধীদের আওয়ামী লীগে ঠাঁই নেই বললেন ওবায়দুল কাদের, দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতেই সরকার ষোড়শ সংশোধনী পাশ করেছিল, অভিযোগ ফখরুলের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিরোধী কেউ আওয়ামী লীগে থাকতে পারবে না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খুলনা সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তাই জনগণ এখন আর খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যেতে চায় না। নির্বাচনকে সামনে রেখে নিরঙ্কুশ জনপ্রিয়তা অর্জনে আওয়ামী লীগে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কোনো জায়গা হবে না বলেই স্পষ্ট করেন এ নেতা। সদস্য নবায়ন হবে, সে নবায়নের সময় যারা খারাপ লোক তাদের বাদ দিতে হবে। যারা আমাদের চেতনার বাইরের লোক এতদিন যদি ঢুকেও থাকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আমি নেতৃবৃন্দকে ঘরোয়া বৈঠকে অলরেডি বলে দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতেই চতুর্থ সংশোধনীর ধারাবাহিকতায় আওয়ামী সরকার ষোড়শ সংশোধনী পাশ করেছিল বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সংসদে আওয়ামী লীগ নেতাদের সমালোচনা দুঃখজনক। দাম্ভিকতা ও অহংকারের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে তারা যখন ষোড়শ সংশোধনীর পরে বিচার বিভাগকে আক্রমণ করে কথা বলে পার্লামেন্টের মধ্যে,
পার্লামেন্টের সুপ্রিমেসি দাবি করে, তাদের জিজ্ঞেস করতে চাই, চতুর্দশ সংসদ হইতে আপনারা এই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই তো রাষ্ট্রপতির কাছে দিয়ে দিয়েছিলেন পার্লামেন্টে। 6 জন ভারপ্রাপ্ত সচিব এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত আরও 3 কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই 9 কর্মকর্তাকে সচিব করে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রেওয়াজ অনুযায়ী এদেরকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়, পরে আলাদা আদেশে সবাইকে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কায়কোবাদ, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমেদ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। সুইস ব্যাংকের টাকা পাচারের বিষয়টি সরকারের নজরে আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 10ম জাতীয় সংসদের 16তম অধিবেশনে সোমবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে খাদ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম জানান, বিদেশে টাকা পাচার বন্ধ করতে এবং এর বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা করছে সরকার। সোমবারের অধিবেশনের প্রথম পর্বের প্রায় পুরো সময় প্রশ্নকারী ও উত্তরদাতার অনুপস্থিতিতে প্রক্সিতে চলে। তদন্তপূর্বক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি মাননীয় সংসদ সদস্যকে এই আশ্বাস দিতে পারি। বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। ফেনীতে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে আমেনা আক্তার নামে 10 বছরের শিশু গৃহপরিচারিকা। নিষ্ঠুর নির্যাতনে ঝলসে গেছে তার পিঠসহ নিম্নাঙ্গ। নির্যাতিত শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে নির্যাতনকারী গৃহকর্ত্রী আফরোজা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। শনিবার মধ্যরাতে ফেনী শহরের টাকিয়া রোডে শিশু আমেনাকে দেখতে পান স্থানীয় এক ব্যবসায়ী। শরীরের পেছনের অংশে পোড়ার ক্ষত নিয়ে রাস্তায় পড়েছিল শিশুটি। রোববার দুপুরে আমেনাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন তিনি। মানুষ হলে তো মানুষের কাজ কারবার করতে, পশুর মতন কাজ কারবার করছে। আমেনা বলছে, বছর কয়েক আগে তার মা বাবার বিচ্ছেদ হলে এক আত্মীয় তাকে ফেনী শহরের নুরিয়া মসজিদের পেছনে আফরোজা ম্যানশনে গৃহকর্মীর কাজ দেন। ঢাকা দিয়ে দিছে ওদের ফুপুদের বাসায় আমার বিকেল বেলা এবার আমার পিছন দিয়ে আগুন ধরেছে, মানে কারার আমার সাথে এবার আগুন ধরে গেছে। আর এবারে আমি বাথরুমে পানি ঢালতে চেষ্টা করতেছি, পানি ঢালতে পারতেছি না। অমানসিক নির্যাতনের কারণে তার কথাবার্তা কিছুটা অসংলগ্ন বলে জানিয়েছেন চিকিৎসক। সবকিছুই পুড়ে গেছে, পিছন সাইডটা পায়েও আছে কিছুটা ইনজুরি। টর্চারটা তার উপর ক্রনিক্যালি করা হয়েছে। মানসিকভাবে সে যে ট্রমাটা পেয়েছে, এটার ক্ষত সে এখনো কাটিয়ে উঠতে পারেনি বলে আমাদের কাছে মনে হয়। ফেনীর আনন্দ কমিউনিটি সেন্টারের মালিক শামসুমিয়ার স্ত্রী আফরোজা ও তার মেয়ের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পর রোববার রাতে পুলিশ আমেনাকে নিয়ে আফরোজা ম্যানশনে গিয়ে ঘর তালাবদ্ধ দেখতে পায়। আমরা সেই বাসাতে গিয়ে তথ্যটা জানার জন্য ওই বাসায় উপস্থিত হই, কিন্তু বাসাটি বন্ধ হওয়ায় কোনো ধরনের কোন তথ্য পাওয়া যায় নাই। তথাপিও আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আমেনার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তার বাড়ি পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়া এলাকায়। আমেনা জানিয়েছে, তার বাবার নাম আবুল কাশেম, মা শেফালি বেগম। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর ফকিরাপুলে ওয়াটার এটিএম বুথের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। প্রিপেইড কার্ড দিয়ে ডিজিটাল পদ্ধতিতে সহজেই পাওয়া যাচ্ছে পানি। প্রতি লিটারের মূল্য 40 পয়সা। স্বল্প মূল্যে এই সেবা পেয়ে খুশি গ্রাহকরা। এই পানিতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা ওয়াসা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ব্যাংকের এটিএম বুথে যেমন কার্ড ঢুকিয়ে টাকা তোলা যায়, ঠিক তেমনি এবার বিশুদ্ধ খাবার পানি মিলছে ওয়াটার এটিএম বুথে। কার্ড ঢুকালেই পাইপ থেকে অনর্গল বেরিয়ে আসে পানি। যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড ফস নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজধানীর ফকিরাপুল পানির পাম্পে এই এটিএম বুথ বসিয়েছে ঢাকা ওয়াসা। গভীর নলকূপের সাহায্যে তোলা পানির প্রতি লিটারের দাম 40 পয়সা। এটিএম কার্ড পেতে জমা দিতে হয় 2 কপি ছবি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এছাড়া জামানত মূল্য 200 টাকা। 1 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত রিচার্জ করা যায় এই কার্ডে।
বর্তমানে এর গ্রাহক সংখ্যা 1100। প্রতিদিন বিক্রি হচ্ছে 10,000 লিটারের বেশি পানি। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই বুথ খোলা থাকে। 200 টাকা বললে 500 লিটার পানি পাচ্ছি। এখন এটা ধরেন আমাদের জন্য এখন ঠিক আছে। আমরা 2 বছর থেকে খাতেছি, আল্লাহ কোনোদিন সমস্যা হয় নাই। এই পানি খাই তো আমি কোনো ফুটোফুটিও লাগে না, এমনি খাতে ভালো লাগে। এদিকে মাঝে মাঝে ঘোলা পানি আসার অভিযোগ করেছেন কেউ কেউ। পানিটার সময়তে ভালো, বাজার সময়তে একটু ঘোলা ঘোলা আসে। সন্ধ্যা হইতে আছে যে একটু ময়লা ময়লা ভাব। তবে এই পানিতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক। প্রায় 1000 ফুট থেকে যে পানিটা উঠায় সেটা 100% বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার। তারপরেও আমরা এই পানিটাকে বোর্ড থেকে টেস্ট করাই, পাশাপাশি আমাদের ল্যাবরেটরিতেও টেস্ট করাই। এখানে গ্রাহকের স্বাস্থ্য ঝুঁকির কোনো সম্ভাবনাই নাই। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আরো 100টি ওয়াটার এটিএম বুথ বসানো হবে বলেও জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে 100টা বসানোর জন্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাস ভাঙচুরের ছবি তোলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক পেটালো ছাত্রলীগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আইএস মুক্ত হলেও শেষ হয়নি লড়াই, মসুলে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, আটকে পড়াদের উদ্ধারে অভিযান। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বাস ভাঙচুরের ছবি তোলায় ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরাফাত রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের বাসে ক্যাম্পাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের সঙ্গে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের কথা কাটাকাটি হয়। পরে বাসে ধূমপান করা নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জড়ো হন ছাত্রলীগের 15 থেকে 16 জন নেতাকর্মী। বাসটি সেখানে আসলে ভাঙচুর শুরু করে তারা। এ সময় সাংবাদিক আরাফাত ভাঙচুরের ছবি তুলতে গেলে তাকে বাধা দেন নেতাকর্মীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে আরাফাতকে বেধড়ক মারধর করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কিছু না শুনেই আমার শুধু একটাই কথা জিজ্ঞেস করতে, ছবি তুললে কেন বলে আমাকে মারধর শুরু করে। তো ওই সময় আর কি আমি পিছিয়ে যাই। তো পিছিয়ে যখন যাই তখন পিছিয়ে ওদের আরও ছেলেপেলে ছিল, ছাত্রলীগের সবাই। তো ওই পর্যায়ে আর কি 5-7 জন মিলে আমাকে মারধর শুরু করে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এম এ মান্নান সাময়িক বরখাস্ত হওয়ার 3 দিন পর ফের আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন। আজ সোমবার দুপুরে এম এ মান্নান কাউন্সিলর ও দলীয় নেতা কর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের চেয়ারে বসেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলররা। এ সময় তিনি দায়িত্ব পালনে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন মান্নান। তার বিরুদ্ধে এ পর্যন্ত 30টি মামলা দায়ের করা হয়। বকেয়া পরিশোধ ও বেতন বৃদ্ধি সহ 11 দফা দাবিতে কর্মচারীদের আন্দোলনে অচল রাজশাহী সিটি কর্পোরেশন। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো প্রধান ফটকে তালা থাকায় কর্মকর্তারা নগর ভবনে প্রবেশ করতে পারেনি। বন্ধ রয়েছে চিড়িয়াখানা ও রাসিকের গ্যারেজ। শ্রমিকরা জানিয়েছেন, গত বছরের 24 মে অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে সিটি কর্পোরেশনের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দক্ষ নিয়মিত কর্মচারীদের দৈনিক 500 টাকা এবং অদক্ষ অনিয়মিত কর্মচারীদের প্রতিদিন 450 টাকা নির্ধারণ করা হয়। কিন্তু 1 বছরেও কর্পোরেশন কর্মচারীদের দৈনিক মজুরি বাড়ায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবনের তালা খোলা হবে না বলে জানান তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। দুপুরে প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। পরে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরপর প্রতিনিধি দলটি যায় কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। পরিদর্শন শেষে কক্সবাজার শহরে গিয়ে বিকেলে তারা জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জেলা প্রশাসক জানান, প্রতিনিধি দলটি রোহিঙ্গারা কি কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে তা জানা এবং সমস্যা সমাধানে কাজ করছে। আমরা আনডকুমেন্টেড মায়ানমার ন্যাশনালসদেরকে কিভাবে তাদের অবস্থান, তাদের নিরাপত্তা, তাদের খাদ্য সহায়তাগুলো আমরা কিভাবে প্রদান করছি বিষয়টা জানার জন্য এবং দেখার জন্য।
বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১২১টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল ১,২৬৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স প্রায় ৫৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৮২৭ পয়েন্টে। অন্যদিকে সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের উত্তর লন্ডনে জনপ্রিয় ক্যাম্পটন লক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রোববার মধ্যরাতে মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে। এরপর তার ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 10টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় 70 জন কর্মী প্রায় 3 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। আগুন লাগার কারণও জানা যায়নি। পর্যটকদের কাছে জনপ্রিয় ওই মার্কেটে 1000-এরও বেশি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিরুদ্ধে রুশ আঁতাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের তথ্য নষ্ট করতে রুশ আইনজীবীর সাথে দেখা করেছিলেন ট্রাম্প পুত্র। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে ওই বৈঠকে ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারও অংশ নিয়েছিলেন। বৈঠকের কথা স্বীকার করেছেন জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, তবে একে পরিচিতিমূলক বৈঠক বলে দাবি করেছেন তিনি। বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি। এদিকে দলের কড়া সমালোচনার মুখে রাশিয়ার সঙ্গে সাইবার নিরাপত্তা ইউনিট গড়ে তোলার ঘোষণা থেকে সরে এসেছেন ট্রাম্প। সৌদি নেতৃত্বাধীন জোটের আরোপ করা অবরোধে ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছে কাতার। এ বিষয়ে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আলী বিন ফিতাইস আল মারি। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন দেশটির বিচারমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। কাতার এয়ারওয়েজ সহ অন্যান্য প্রধান প্রাইভেট কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ক্ষতির বিষয়ে কাজ করবে এ কমিটি। দাবিকৃত অর্থ কয়েক বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেল মাসে সন্ত্রাসবাদের সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে সৌদি আরব ও এর মিত্র দেশগুলো কাতারকে বয়কট করে। তবে কাতার বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আইএস মুক্ত হলেও শেষ হয়নি লড়াই। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। শহরটি পুনর্গঠনে শিগগিরই উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। শহরবাসীও দেখছেন নতুন করে ঘর বাঁধার স্বপ্ন। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। আইএস বিরোধী যুদ্ধ শেষ হয়েছে, তবে যুদ্ধের ক্ষত ছড়িয়ে রয়েছে মসুল জুড়ে। প্রাচীন আর ঐতিহাসিক এ নগরী পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরাকের সরকারি বাহিনী আর মার্কিন নেতৃত্বাধীন জোট বিজয় উল্লাসে মাতলেও মসুলবাসী কাটছে প্রিয়জন হারানোর বেদনায়। অনেককেই বাকি জীবন বেঁচে থাকতে হবে যুদ্ধের ক্ষতচিহ্ন নিয়ে। বিমান হামলা আর গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে শহরটির অধিকাংশ ঘরবাড়ি। ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো ভেসে আসছে আর্তনাদ। আইস মুক্ত হওয়ার পর ওইসব ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। যুদ্ধবিধ্বস্ত এ শহরটি পুনর্গঠনে উদ্যোগ নিতে যাচ্ছে ইরাকের সরকার। অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। স্থানীয় অধিবাসীরাও দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা সেই সমৃদ্ধ নগরী হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তবে জীবন ধারণের জন্য উপযুক্ত একটি নগরী পুনর্গঠন সম্ভব হবে কিনা সেটাই দেখার অপেক্ষা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মিরপুরে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু। হাম্বানটোটায় শেষ ম্যাচে লঙ্কাকে 3 উইকেটে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। এ পর্যায়ে রয়েছে খেলার খবর, জানাচ্ছেন তাসনিম আফিফা। ধন্যবাদ। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। আগামী 3 সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করবেন সাকিব মুশফিকরা। ফিটনেস ট্রেনিং এর পর শুরু হবে স্কিল ট্রেনিং। ক্যাম্পের প্রথম দিন মাশরাফি সাকিবদের ফিটনেস পরীক্ষার জন্য ব্লিপ টেস্ট নিয়েছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। স্কিল ক্যাম্পের আগে যোগ দেবেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে সহ অন্য কোচিং স্টাফরা। ক্যাম্পে ডাক পাওয়া 29 ক্রিকেটারের মধ্যে 5 ক্রিকেটার এইচপি দলের হয়ে আছেন অস্ট্রেলিয়া সফরে। এছাড়া তামিম অ্যাসেক্সের হয়ে খেলছেন ইংল্যান্ডে। অসুস্থ থাকায় ক্যাম্পে আগামী সপ্তাহে যোগ দেবেন রুবেল। খেলোয়াড়দের ফিটনেসে সন্তোষ প্রকাশ করেছেন মারিও ভিল্লাভারায়ন। খেলোয়াড়দের মধ্যে বদলে যাওয়ার মানসিকতা আছে, এমন মানসিকতা ওরা ধরে রাখতে চায়। ওরা কঠোর অনুশীলন করতে দ্বিধা বোধ করে না, আর ফিটনেস ধরে রাখতে ক্রিকেটাররা নিজেদের অনুশীলন নিজেরাই করে। হাম্বানটোটায় 5 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 3 উইকেটে হারিয়ে 3-2 ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে। এই জয় 2009 সালের পর প্রথম অ্যারেস সিরিজ জিতল আফ্রিকান এই প্রতিনিধিরা। জয়ের জন্য 204 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 71 বল হাতে রেখে দারুণ জয় তুলে নেয় সফরকারীরা। টপ অর্ডাররা দারুণ সূচনা করল, মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হলে ম্যাচ জমে ওঠে। তবে শেষ দিকে সিকান্দার রাজার অপরাজিত 27 রানের সিরিজ জয় নিশ্চিত হয় ক্রেমার বাহিনীর। সর্বোচ্চ 73 রান করে জয়ের ভিত গড়েন হ্যামিল্টন মাসাকাদজা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 203 রান তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ 52 রান করেন গুনাথিলাকা। এছাড়া 59 রানে অপরাজিত ছিলেন গুণরত্নে। লুইস তান্ডবে সিরিজের একমাত্র টি-20তে ভারতকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া 191 রানের লক্ষ্যটা অপরাজিত সেঞ্চুরিতে সাধারণ মানে নামিয়ে আনেন এভিন লুইস। মাত্র 62 বলে 6টি 4 ও 12টি ছক্কায় 125 রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। এছাড়া স্যামুয়েলস 29 বলে অপরাজিত 36 রান করলে 1 উইকেটে 194 রান তুলে 9 উইকেটে বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 190 রান তোলে ভারত। দলের পক্ষে কার্তিক সর্বোচ্চ 48 রান করেন। লর্ডসে 57 বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো ইংল্যান্ড। 1960 সালের পর লর্ডসে হারেনি দক্ষিণ আফ্রিকা। এবার 4 দিনে 211 রানে হেরিয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে 458 রান তোলে ইংল্যান্ড। রুটের ব্যাট থেকে আসে 190 রানের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে এলগার, বাভুমা, কুক ও ফ্রিল্যান্ডারের হাফ সেঞ্চুরিতে 361 রান তোলে দক্ষিণ আফ্রিকা। ফলে 97 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 233 রান করলে জয়ের জন্য 331 রানের টার্গেট দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু প্রোটিয়ারা মাত্র 119 রানে গুটিয়ে গেলে 211 রানের জয় পায় ইংল্যান্ড। And produces the perfect start to the career of Joe Root as England captain. England have dominated the game. এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ আফিফা। সংবাদ শেষ করছি সাইকেল চালানোর উপকারিতার খবর জানিয়ে। নিয়মিত সাইকেল চালালে কমতে পারে ক্যান্সার ঝুঁকি। মেদ কমানো ছাড়াও এতে স্বাভাবিক থাকে শরীরে রক্ত সঞ্চালন। নিয়মিত সাইকেল চালালে শরীর যেমন সুস্থ থাকে তেমনি বাঁচে সময়ও। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তানজিনা মিথিলা। শরীর সুস্থ রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই, কিন্তু দৈনন্দিন ব্যস্ততায় শরীর চর্চার সময় কোথায়? সেক্ষেত্রে বিকল্প সাইকেল চালনা। অনেকেই সাইকেল চালিয়ে কর্মস্থলে যান। এতে একদিকে যেমন খরচ বাঁচে, তেমনি গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগে কম। সাঁতারের পর সাইকেল চালনা হলো সবচেয়ে ভালো ব্যায়াম। নিয়মিত সাইকেল চালালে শরীরের মেদ যেমন কমে, তেমনি বাড়ে হজম শক্তিও। স্বাভাবিক থাকে রক্ত সংবহন। সম্প্রতি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে নিয়মিত সাইকেল চালালে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নেমে আসে। 5 বছর ধরে 2,50,000 অফিস যাত্রীর ওপর গবেষণা করে দেখা গেছে, যারা প্রতিদিন সাইকেল চালিয়ে অফিসে যান তাদের ক্যান্সারের ঝুঁকি 45% কমে গেছে, আর হৃদরোগের ঝুঁকি কমেছে 46%।
একই সঙ্গে যারা নিয়মিত যত সাইকেল চালান তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকেন। তানজিনা মিথিলা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়েছে ভারত। উত্তরাঞ্চলে 150 গ্রাম প্লাবিত। যমুনা অববাহিকায় বন্যার আরও অবনতি। ৭১ পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী। বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ১৫০০ আনসারকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের। পাবেন অবসরকালীন সুবিধাও। ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা সিপিডির। উচ্চ সুদের ঋণ নিয়ন্ত্রণ সহ ৬ দফা সুপারিশ। চাকদায় খাতুনগঞ্জে জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ভোগ্যপণ্য। শত কোটি টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।